গুজরাটের কাথিয়ার অঞ্চলে গির অরণ্যে বেড়াতে যান যারা, কিংবা যারা দ্বারকা বা সোমনাথ যান, তাদের জুনাগড়ের খুব কাছ দিয়েই যেতে হয়। মহারাষ্ট্র সীমান্তের হিল স্টেশন সাপুতারা বাদ দিলে জুনাগড় বোধ হয় সারা গুজরাটের একমাত্র শহর যেখানে সারা বছর ধরেই না খুব গরম না খুব ঠান্ডা। পুরো শহর আর আশপাশ প্রচুর সবুজে ঘেরা। দেখবার আছে এই শহর এবং আশেপাশে বহু কিছু। প্রাচীনকাল থেকেই ইতিহাসের অনেক ঘটনার সাক্ষী এই শহর। গুজরাটের ভক্ত কবি নরসিংহ দাস মেহতার জন্মস্থান এই জুনাগড়। ভারতের একমাত্র জুনাগড়ের চিড়িয়াখানায় দেখা পাওয়া যায় আফ্রিকার চিতা। স্বাধীনতার আগে এবং পরের সৌরাষ্ট্রের প্রিন্সলি স্টেট জুনাগড় দেশ বিদেশের পর সেই স্বাধীন নবাব মোহাম্মদ মোহাব্বত খানজির ইচ্ছায় যোগ দিতে চেয়েছিল পাকিস্তানে। কিছুদিনের জন্য যুক্ত হয়েছিল, যদিও সমুদ্রপথ ছাড়া পাকিস্তানের সঙ্গে অন্য কোনো যোগাযোগের পথও ছিল না। পরে রাজ্যে হিন্দু প্রজার আধিক্য থাকায় এই রাজ্যকে যোগ দিতে হয়েছিল ভারতের সঙ্গে। জুনাগড়ের ইতিহাস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকেই লিখিতভাবে পাওয়া যায়। এখানে আছে সম্রাট অশোকের একটি শিলালিপি, যেটি ২৫০ খ্রিস্টপূর্বাব্দে ব্রাহ্মী ভাষায় লিখিত। এই পাথরে ১৫০ খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় লিখিত একটি লিপিও আছে মালওয়া রাজার রুদ্রদমনের, যিনি শক বংশের মহাক্ষত্রপ ছিলেন। এই পাথরেই ৪৫০ খ্রিস্টাব্দে লিখিত একটি লিপিতে গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের উল্লেখ আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের আগের ইতিহাস লিপিবদ্ধ নেই, কিন্তু ৭ কিলোমিটার দূরের গিরনার পর্বতের সঙ্গে যেসব কিংবদন্তি জড়িয়ে আছে তা আরও অনেক প্রাচীন। এখানে যেমন আছে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধর তৈরি দামোদর মন্দির, তেমনি গিরনার পর্বতের উপরে আছে একবিংশতম জৈন তীর্থঙ্করের নেমিনাথের সাধন ক্ষেত্র। আছে গিরনার পর্বতের উপরে গুপ্ত যুগে তৈরি অম্বা দেবীর মন্দির। আছে নাথ সম্প্রদায়ের গুরু গোরখনাথের সাধন ক্ষেত্র। আছে হিন্দু এবং জৈনদের আরাধ্য গুরু দত্তাত্রেয় সাধন ক্ষেত্র। প্রতি বছর শিবরাত্রির সময় ৫ দিনের মেলা বসে গিরনার পর্বতের নিচে। এই মেলায় অন্তত ৫ লক্ষ জনসমাগম হয়ে থাকে। এছাড়া কার্তিক মাস জুড়ে চলে গিরনার পরিক্রমা। ৩২ কিলোমিটারের এই পরিক্রমাতে প্রতি বছর ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ লোক অংশ নেয়। গিরনার পর্বতের দুটো বিখ্যাত শীতকালীন খেলার আসর বসে। একটি রক ক্লাইম্বিং, লোভনীয় সব রক রেস আছে এই পাহাড়ে, আরেকটি দৌড় প্রতিযোগিতা। গিরনার পাহাড়ের নিচ থেকে শুরু করে প্রায় ৭,০০০ সিঁড়ি ভেঙে ৩,০০০ উচ্চতায় উঠে আবার নেমে আসা। জুনাগড় শব্দের অর্থ প্রাচীন কেল্লা। সত্যি ভারতের প্রাচীনতম কেল্লাগুলোর একটা এই উপরকোট কেল্লা এই জুনাগড়ে। জুনাগড় ছিল প্রাচীন সৌরাষ্ট্র রাজ্যের রাজধানী। কেল্লাটি শহরের প্রান্তে একটি পাহাড়ের উপরে তৈরি। এর ইতিহাস যেটুকু জানা যায়, ৩১৯ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য এটি প্রথম তৈরি করিয়েছিলেন। ৪৫০ খ্রিস্টাব্দে স্কন্দগুপ্তের সময়ও এই কেল্লার গুরুত্ব ছিল। মাঝি গ্রিক, কলিঙ্গ, শক এবং ক্ষত্রপদের হাত হয়ে গুপ্ত অধিকারে আসে। ষষ্ঠ শতক থেকে ৩০০ বছর এই কেল্লাটির পরিষ্কার ইতিহাস পাওয়া যায় না, কারণ এই সময়কালে এটি স্থানীয় জনজাতিদের দখলে ছিল। তবে সপ্তম শতকে অর্থাৎ ৬৪০ খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউয়েন সাং এই কেল্লা দেখে গেছেন। ৮৭৫ খ্রিস্টাব্দে চন্দ্রচূড়ের সময় এই কেল্লা চুড়াসমা রাজপুতাদের দখলে আসে। চুড়াসমা জাতির সম্পর্কে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে সিদ্ধান্তে এসেছিল তা হলো এরা সাম্মা জনজাতির মানুষ। সপ্তম অষ্টম শতকে সিন্ধ অঞ্চল থেকে এরা আসে এবং কচ্ছ, জামনগর এবং জুনাগড় অঞ্চলে ছড়িয়ে পড়ে।
নিজেদের এরা যাদব বংশধর বলে দাবি করে, যদিও সে দাবি যুক্তিসঙ্গত। সৌরাষ্ট্রের আহাইর সম্প্রদায়ের সাহায্যে চুড়াসমারা সৌরাষ্ট্র এবং গুজরাটের শাসন ক্ষমতা দখল করে। উপরকোট কেল্লা খেঙ্গার সময় পর্যন্ত এদের দখলে ছিল। এরপর এই কেল্লা চালুক্য বা সোলাঙ্কিদের দখলে আসে। পাঠানরা জুনাগড় দখল করে রাখে 1472 থেকে 1572 পর্যন্ত। তারপর দখল করে মোগলরা 1573 থেকে 1748। 1749 সালে জুনাগড় মোগলদের কাছ থেকে কেড়ে নেন ইউসুফজাই পাঠান। পতন হয় বাবি নবাব বংশের। ইতিহাসের কথা পড়ে এখন বড় কেন এখনও জুনাগড় এবং বিশেষ করে উপরকোট কেল্লা আকর্ষণীয় সেই দিকে তাকানো যাক। কেল্লাটি 300 ফুট পাথরের ভিত্তির উপরে তৈরি। প্রবেশের পথ মাত্র একটি, সেটি কেল্লার পশ্চিম দিকে। 50 ফুট উঁচু চওড়া পাথরের দেওয়াল দিয়ে ঘেরা পুরো কেল্লা। দেওয়ালের উপর দিয়ে পাশাপাশি 4 জন অশ্বারোহী সৈন্য চলাফেরা করবার উপযুক্ত, এতটাই চওড়া করে তৈরি। এই কেল্লাটি তার 800 বছরের পরাধীনতার সময় মোট 16 বার বিজিত হয়েছে। এটি এতটাই দুর্ভেদ্য ছিল যে একবার 12 বছর ধরে অবরোধ করেও এটি দখল করা যায়নি। যেমন পরবর্তীকালে পর্তুগিজরা এই কেল্লা আক্রমণ করে দখল করতে একাধিকবার অসফল হয়েছিল, যার সাক্ষী কেল্লার উপরে রাখা নীলম কামান, যেটি কেড়ে নেওয়া দিউর তুর্কি সৈন্যদের কাছ থেকে। 15 ফুট লম্বা এই কামানটি 1531 সালে মিশরে তৈরি। এই কামানটির মতো আরও একটি কামান 1531 সালে তুর্কি সৈন্যরা পরাজিত হয়ে ফেলে পালায়, যেটির নাম কাদানাল। এটির মুখের কাছে কারুকাজ করা। কামানটির গায়ে ফরাসি লিপি থেকে বোঝা যায় এটি 1530 সালে আলী বিন শারজা তৈরি করেছিলেন। কেল্লা তৈরি 319 খ্রিস্টপূর্বাব্দে হলেও এখানে যে দুটি বৌদ্ধ গুহা আছে সেগুলি 500 খ্রিস্টপূর্বাব্দের আগে তৈরি বলেই ঐতিহাসিকদের মত। গুহা দুটির নাম খাপড়া খদিয়া এবং বাবুপিয়ানা। দ্বিতীয়টি মনোলিথিক, মানে একটা মাত্র পাথরকে খোদাই করে পুরো একটা 3 তলা বাড়ি, সবটাই মাটির নিচে। পাথরের গর্ভে কাটা সিঁড়ি দিয়ে নেমে ঢুকতে হয় এই বাড়িতে। মাঝে মাঝে উপর দিকের ফোকর কাটা, আলো আর হাওয়া চলাফেরা করার জন্য। সবটাই পাথরের ভিতরে বলে বাইরের পরিবেশ যতই গরম বা ঠান্ডা হোক, ভিতরে তার প্রভাব পড়বার সম্ভাবনা নেই। ভিতরে বিভিন্ন কক্ষের সঙ্গে প্রার্থনা কক্ষ ও সভাঘর, সুমনদের ঘুমোবার জন্য বেদি, খোদাই করা অলঙ্কৃত দেওয়াল এবং স্তম্ভ এখনো চোখ টানে। ভিতরে জলের জন্য কুয়ো যেমন ছিল, তেমন ব্যবস্থা ছিল ছাদে বৃষ্টির জল ধরে তা নালি দিয়ে এনে সংরক্ষণের ব্যবস্থা। কেউ কেউ মনে করেন খাপড়া খদিয়া ছিল কুষ্ঠরোগীদের থাকার এবং চিকিৎসার জায়গা। কেল্লার পূর্ব দিকের দেওয়ালে আছে একটি গবাক্ষ, নাম ধাক্কা বাড়ি। এটি ছিল মৃত্যুদণ্ডের আসামিকে দাঁড় করিয়ে ধাক্কা দিয়ে নিচের উপত্যকার জঙ্গলে ফেলে দেওয়ার জায়গা। 350 ফুট উপর থেকে পড়লে মৃত্যু নিশ্চিত। তার উপরে সাপদ সংকুল ওই জঙ্গলে প্রাণীদের থেকে কারো নিস্তার পাওয়ার সম্ভাবনা থাকত না। অপর দুটি আকর্ষণীয় বিষয় হল ধাপ কাটা দুটি কুয়ো। এই গুজরাটির নাম ভাব, একটি গোল কুয়ো, নাম নবঘন কুয়া। নবঘন এটির খনন করিয়েছিলেন বলেই নাম থেকেই অনুমান করা যায়। 160 ফুট গভীর এই কুয়োটির গা বেয়ে গোল করে সিঁড়ি নেমে গেছে জলতল পর্যন্ত।
দ্বিতীয়টির নাম আদিকাদি ভাব। এটির গঠন আলাদা, লম্বা সিঁড়ি নেমে গেছে কুয়োর জলরেখা অবধি। মোট 170টি ধাপ আঁকাবাঁকা ভাবে নেমে গেছে। সিঁড়ির দুপাশ এমনভাবে তৈরি, প্রয়োজনের সময় 1000 সৈন্য এই সিঁড়ির মধ্যেই লুকিয়ে থাকতে পারত। ভাবতে আশ্চর্য লাগে, অত প্রাচীন সময় কোন জ্ঞানের সাহায্যে জানা গিয়েছিল যে পাহাড়ের ওই উপরে ওইখানে জল পাওয়া যাবে? কোন কারিগরি জ্ঞানের সাহায্যেই বা ওই রকমভাবে কুয়ো তৈরি করা সম্ভব হয়েছিল? তা সত্যি ভাবতে অবাক লাগে। কেল্লায় ঢুকে প্রথমেই আছে জুম্মা মসজিদ। পুরাতত্ত্ব সর্বেক্ষণের লিপি অনুযায়ী এটি ভারতে একমাত্র এই জাতীয় মসজিদ। এক অর্থে ঠিক, কারণ মসজিদ কখনোই এই রকম গঠনের হয় না। নবাব মোহাম্মদ বেগরে প্রথম এটিকে মসজিদ হিসেবে রূপান্তরিত করেন। মসজিদটি রনক দেবীর প্রাসাদ নামে পরিচিত, প্রাসাদের দ্বিতীয় তলায়। এটি ছিল সম্ভবত রাজার সভাঘর। এর ছাদ ধরে রেখেছে কারুকাজ করা 140টি পাথরের স্তম্ভ। উত্তর দিকে একটি ঝাড়কা, সম্ভবত সেটি ছিল রাজার দর্শন দেবার জায়গা। পশ্চিম দেওয়ালে 3টি শ্বেত পাথরের কারুকাজ করা মিরহাব, নামাজের সময় ইমামের দাঁড়াবার জায়গা। ছাদের কেন্দ্রীয় অংশ খোলা, আলো আসবার জন্য তার উপরে ছাউনি। এর নিচের তলায় অনেকগুলি কক্ষ, যার কোনোটি গুপ্তপথ, কোনোটি সুড়ঙ্গের মুখ। আপৎকালীন অবস্থা হিসাবে এগুলোর ব্যবহার ছিল। মোট 4টি সুড়ঙ্গ গেছে চারিদিকে। একটি গেছে মাঝিওয়াড়া গ্রামে, একটি সোমনাথ পর্যন্ত, একটি সুরেন্দ্রনগর, চতুর্থটি লিমরির কাছে ওয়াদওয়ান গ্রামে। প্রত্যেকটি উপরকোট কেল্লা থেকে 200 থেকে 300 কিলোমিটার দূরে। এই ওয়াদওয়ান গ্রামের সঙ্গে জড়িয়ে আছে নবম শতকের জুনাগড়ের রানী রনক দেবীর নাম। রনক দেবী ছিলেন রা খেঙ্গরের মহিষী। সোলাঙ্কি আক্রমণ প্রতিহত করতে গিয়ে নিহত হন রা খেঙ্গরা। নিহত হন তার 2 সন্তান। রনক দেবী সুড়ঙ্গ পথ থেকে পালিয়ে যান 283 কিলোমিটার দূরে ওয়াদওয়ান গ্রামে, সঙ্গে মৃত স্বামীর কাটা মাথা। সেখানে গ্রামের মানুষের কাছে প্রার্থনা জানান স্বামীর সাথে সহমরণের ব্যবস্থা করে দিতে। গ্রামের মানুষ ভয়ে কোনো সাহায্য করতে অস্বীকার করে। নিরুপায় রনক দেবী পাশ দিয়ে বয়ে যাওয়া ভোগাবে নদীর অনুরোধ করেন তাকে সহমৃতা করতে সাহায্য করতে। নদীও নিরুত্তর থাকে। ক্ষোভে দুঃখে রনক দেবী নদীতে অভিশাপ দেন, সে শুকিয়ে যাবে। প্রায় 1 কিলোমিটার চওড়া সেই নদী আজ শুকনো খটখটে হয়ে বসে আছে। শেষে দেবী মহাকালী তাকে সাহায্য করেন তার দুঃখের আগুনে পুড়ে মরতে, স্বামীর মাথা কোলে নিয়ে। ওয়াদওয়ান গ্রামের সেই জায়গা পড়ে গড়ে ওঠে লাল পাথরের তৈরি একটি মন্দির, যেটি উড়িষ্যার রথদেউল রীতিতে তৈরি। মন্দিরের সামনের অংশ এবং অনেক অলঙ্করণ ভেঙে গেলেও এর গঠন রীতি এবং কারুকাজ চোখে চেয়ে দেখবার মতো। মন্দিরের বিগ্রহ বলতে মহাকালী এবং রনক দেবীর মূর্তি, কারণ এটি আসলে সতী মন্দির। দুঃখজনক এটাই যে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এই কেল্লা অধিগ্রহণ করেছে অনেক আগেই, কিন্তু এর কোনো রক্ষণাবেক্ষণ নেই। পুরো কেল্লাই এখন ভগ্নস্তূপ। প্রায় 7 বছর আগে রাজ্য সরকারের আগ্রহে ব্যবস্থাপনায় কিছুটা অংশ সংস্কার করা হয়েছে, কিন্তু সে অতি সামান্য। অথচ এই কেল্লার ভিতরের 4টি কৃত্রিম জলাশয় থেকে আজও গোটা জুনাগড়ের শহরের পানীয় জল সরবরাহ করা হয়। ধাক্কাবাড়ির কাছে কাউকে যেতে দেয়া হয় না, এমনই বলা আছে বিভিন্ন ট্যুরিস্ট গাইডকে। কিন্তু বাধা দেওয়ার কেউ নেই, যে কেউ যেতেও পারে।
বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের কেউ গিয়ে ওখানে নিরিবিলিতে সময় কাটায়। ইদানিং কেল্লার ভিতরে পাহাড়ের ঢালকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে একটি মুক্ত মঞ্চ, কিন্তু তারও কোনো ব্যবহার হয় না। কেল্লার ঢোকার মুখে এবং বৌদ্ধ গুহায় প্রবেশের জন্য টিকিট কাটতে হয় পুরাতত্ত্ব সর্বেক্ষণে, কিন্তু কেল্লা দেখবার মতন কোনো শিক্ষিত গাইড পাওয়া অসম্ভব। ট্যুরিস্ট, বিশেষ করে অন্য প্রদেশের কেউ এখানে আসে না, কেউ আসবার পরামর্শও দেন না। অথচ ভারতীয় ইতিহাসে কৌতূহলী স্বামী বিবেকানন্দ 1992 সালে তার পরিব্রাজয়ের সময় এই কেল্লাটি খুঁটিনাটি যে দেখেছিলেন সে তথ্য স্বীকৃত। কিভাবে যাবেন? আহমেদাবাদ বা রাজকোট থেকে ট্রেন বা সড়কপথে জুনাগড়ে আসা যায় খুব সহজেই। গুজরাটের বাস সার্ভিসও খুব ভালো। ওখানে 5 স্টার হোটেল থেকে যে কোনো সাধারণ হোটেল অনেক আছে। ওখানে পৌঁছে আপনারা খুব সহজেই হোটেল ভাড়া করে নিতে পারবেন এবং বছরের যে কোনো সময় যাওয়া যায়। তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন।